একটি সংবাদ শুনে আমরা যার পর নাই হতাশ হয়েছি। আমরা জানতে পেরেছি সেনা প্রধান এবং ডিজিএফআই তিনি চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলামকে হুমকি ধামকি দিয়েছেন। কোন বিষয়ে তারা হুমকি দিয়েছেন, কেন হুমকি দিয়েছেন সেটাও আমরা জানতে পেরেছি। আমি আপনাদের আগেই জানিয়েছিলাম সেনা প্রধান এবং ওই যে 56 জন জেনারেল, হাতে গোনা 1 2 3 4 5 6 56, এরা চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলামের উপরে চরম নাখোশ হয়েছে। কোথাকার কোন ছোকরা এত বড় সাহস সেনাবাহিনীর বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেয়, গুমের বিচার করতে আসে, এত বড় সাহস। কিন্তু যখন সমস্ত জনগণ তাজুল ইসলামের পক্ষে দাঁড়িয়ে যায়, তখন ইচ্ছা না থাকলেও অনেকটা বাধ্য হয়ে তারা সেটি মেনে নিতে বাধ্য হয়। তো সেই রাগ, সেই ক্ষোভ থেকে তাজুল ইসলামকে সেনাপ্রধান এবং ডিজিএফআই তারা একসাথে চিফ প্রসিকিউটরকে হুমকি ধামকি দিয়েছেন। আমরা জানতে পেরেছি ব্রিগেডিয়ার হাসান নাসিরের বরাতে তিনি ফেস দ্য পিপুলে সাগর ভাইয়ের একটা টক শোতে উপস্থিত হয়ে তিনি এই খবরটি বলেছেন। আপনারা যে কেউ সেখান থেকে দেখে নিতে পারবেন। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াকে সহযোগিতা করার কথা বলা হচ্ছে বারবার, যদিও তারা বারবার এই অ্যাসুরেন্স দিচ্ছে যে আমরা রাষ্ট্রের যে বিচার প্রক্রিয়া আছে, রাষ্ট্রের যে বিদ্যমান কাঠামো আছে, যে বিদ্যমান আইন আছে, তার বাইরে আমরা যাব না, সে যেই হোক আমরা এই বিচার প্রক্রিয়ার পক্ষে এবং আমরা দোষীদেরকে আইনের কাছে সোপর্দ করব। একদিকে তারা এটি বলছে, অপরদিকে তাদের ভিতরে প্রচন্ড গুসা, প্রচন্ড ক্ষোভ যে সেটার একটা প্রমাণ কিন্তু আমরা পেয়েছি গতকাল রাত্রে। এরকম একটা খবর হঠাৎ করেই চাউর হলো এবং ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য তিনি লাইভে এসে, জরুরি লাইভে এসে তিনি ঘোষণা করলেন যে আমরা খবর পেয়েছি সেনাবাহিনী 16টি জিপ নিয়ে তারা একটি অস্বাভাবিক মুভমেন্ট তাদের লক্ষ্য করা যাচ্ছে, তারা একটা কু করার চেষ্টা করছে। আপনারা অতি দ্রুত রাস্তায় বের হয়ে আসেন, তাদের এই চেষ্টা কোনো মতো অবস্থায় আমরা সফল হতে দিব না। এরপরে পিনাকি ভট্টাচার্যের এই ঘোষণার পরে বাংলাদেশের মানুষ কিন্তু প্রচন্ড সচেতন হয়ে গিয়েছিল, সবাই সজাগ হয়ে গিয়েছিল, রাস্তায় নামার জন্য তারা প্রস্তুত হয়ে গিয়েছিল। যার কাছে যা কিছু ছিল তাই নিয়ে তারা ওই তুরস্কের আদলে প্রয়োজনে তারা সেনাবাহিনীর ট্যাঙ্কের সামনে বুক পেতে দেবে, শুয়ে পড়বে, এরকম একটা মানসিকতা নিয়ে তারা কিন্তু রাস্তায় নেমে এসেছিল। পরবর্তীতে সেনাবাহিনী থেকে জানানো হলো যে না, এটি তাদের নিয়মিত মুভমেন্ট, তারা এই সময়ে প্রতি বছরই এই মুভমেন্ট করে থাকে। তবে কোথা থেকে যায়? পিনাকি ভট্টাচার্য যে প্রশ্নটি তুলেছে সেটি হচ্ছে, যদি এই ধরনের রেগুলার মুভমেন্ট হয়ে থাকে তাহলে এরকম একটা স্পর্শকাতর মুহূর্তে, এরকম একটা সংকটপূর্ণ মুহূর্তে, এরকম একটা পরিস্থিতিতে যখন এইরকম একটা অস্বাভাবিকভাবে এইরকম একটা সময়ে 8টি এপিসি নিয়ে এবং 16টি জিপ ভরে সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন সময় বিভিন্ন দিকে যাবে, অথচ তারা সিভিল প্রশাসনকে ইনফর্ম করবে না। সিভিল প্রশাসন এর কিছুই জানে না। তো সিভিল প্রশাসনকে যখন ইনফর্ম না করে এই ধরনের মুভমেন্ট হয়, তখন তো শঙ্কার কারণ রয়েছে, শঙ্কার কারণ আছে বই কি। এমন তো হতে পারে, এই সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না যে এটি মানুষকে পরীক্ষা করা হলো, যে দেখি আমরা একটু মুভমেন্ট করে দেখি বাংলাদেশের মানুষ কতটুকু সজাগ আছে, কতটুকু সচেতন আছে। এই সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না। হতে পারতো, এরকম হতে পারতো যে তারা গতকাল যখন এরকম বের হয়েছে তখন মানুষ নাক ডেকে ঘুমাচ্ছে, তখন মানুষের পরীক্ষা নেওয়া হয়ে গেল, তারপরে এই সুযোগ বুঝে কাজ সেরে ফেলতো। কারণ সম্ভাবনা কোনো মতো অবস্থায় নাকচ করে দেয়া যাচ্ছে না, যেহেতু আমাদের শঙ্কার কারণ ওই জায়গায় যে 56 জন তারা কিন্তু এই বিচার প্রক্রিয়াকে এখনো বানচাল করার জন্য চক্রান্ত করছে। এবং আজও যেটা জানতে পারলাম ব্রিগেডিয়ার হাসান নাসিরের বরাতে, এটা হচ্ছে সেনাপ্রধান কিন্তু ওই 56 জনের পক্ষে, অর্থাৎ তিনিও চান না যে এই বিচার প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে পরিচালিত হোক। তাহলে আমরা তো ভাই ঘর পোড়া গরু, আমাদের এখন সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। কারণ ইতিপূর্বেই বাংলাদেশে 1বার 2বার কু হয় নাই। আমরা শেখ মুজিবের সময় কু দেখেছি, বলা হয়ে থাকে ওই কুতে প্রায় 300 মতো সেনা সদস্য অংশগ্রহণ করেছিল। এরপর আবার কু হয়েছে, জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়েছে সেই সময়েও কিন্তু
মাত্র 40 জনের একটা কু ছিল। তো 40 জনে যদি একটা কু হয় এবং জিয়াউর রহমানকে সেদিন দুনিয়ার বুক থেকে বিদায় করে দেয়, তাহলে 16টি জিপে করে তো অনেক সেনাবাহিনীর প্রধান, এটি কিন্তু যথেষ্ট একটি কু করার জন্য, এটি যথেষ্ট। তাহলে যদি এরকম একটা ঘটনা ঘটে যেত, এই ঘটনা যখন ঘটে নাই, পিনাকি ভট্টাচার্যের এই ভিডিও বার্তার পরে এক শ্রেণীর মানুষ তারা ট্রল করছে, পিনাকি ভট্টাচার্যকে গালমন্দ করছে, দেশের মানুষকে বোকা ঠাওরাচ্ছে। আমরা তাদের কাছে, আমরা তাদের চিনি, তাদের চরিত্র সম্পর্কে আমাদের জানা আছে, তারা কারা এটাও আমরা জানি। যদি এটি সফল হতো তাহলে অবস্থাটা কি হতো? এই লোকগুলো যারা আজকে ট্রল করছে, তারা শেখ হাসিনার ছবি বুকে জড়ায় রাস্তায় রাস্তায় মিছিল করত। আর যারা এই 24-এর গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, যারা নতুন বাংলাদেশ এনেছে, যারা এদেশের মানুষকে একটা দুঃশাসন থেকে মুক্ত করেছে, আজকে সকালের ভিতরেই হয়তো একটা বন্যা বয়ে যেত, একটা বন্যা বয়ে যেত। সুতরাং এখান থেকে আমরা কিন্তু একটা প্রমাণ পাই যে তাজুল ইসলামকে, চিফ প্রসিকিউটরকে সেনাপ্রধান এবং ডিজিএফআই যে হুমকি দিয়েছে বা শর্ত আরোপ করেছে, তারা যে বিচার প্রক্রিয়া চাচ্ছে না, বানচাল করতে চাচ্ছে, এটার সাথে কিন্তু একটা যোগ সাজস রয়েছে। কি বলেছে? শর্ত দিয়েছে সেনাপ্রধান যে আমরা যে 15 জনকে গ্রেপ্তার করেছি, এই 15 জন তাদেরকে পুলিশের হাতে আমরা সোপর্দ করব না, আমরা আদালতের কাছেও ছেড়ে দিব না, তারা আমাদের হেফাজতে আছে, আমাদের কাছেই থাকবে। তারা যখন আদালতে কোনো স্টেটমেন্ট দিতে যাবে, যেদিন ট্রাইব্যুনালের নিয়মিত ডেট থাকবে, সেদিন তারা এসি গাড়িতে করে তাদেরকে ক্যান্টনমেন্ট থেকে নিয়ে যেতে হবে আদালতে, আবার এসি গাড়িতে করে তাদেরকে এখানে পৌঁছে দিতে হবে। এটা কি শ্বশুর বাড়ি? এটা কি শ্বশুর বাড়ি? আদালত ওই মানে দোষীদের, অপরাধীদের এটা শ্বশুর বাড়ি? এটা তারা কি মঙ্গল গ্রহ বিজয় করে এসেছে, চন্দ্র বিজয় করে এসেছে, যে তাদেরকে জামাই আদর করে এসি গাড়িতে করে ওখানে নিয়ে যেতে হবে, আবার এসি গাড়িতে করে নিজের বাড়িতে, বাপের বাড়িতে পৌঁছে দিতে হবে? এটা কি ফাজলামো শুরু করছেন? আমরা জানি না হাসান নাসিরের বক্তব্য সঠিক কিনা, তবে তিনি যেহেতু একজন ব্রিগেডিয়ার জেনারেল, সুতরাং তার কথা আমরা উড়িয়ে দিতে পারি না, তার কথার যথেষ্ট ভিত্তি আছে বলে আমরা মনে করি। চিফ প্রসিকিউটরকে হুমকি দেয়া হচ্ছে এখনো পর্যন্ত, অর্থাৎ বিষয়টা এরকম, মেনে না নিতে পেরে বাধ্য হয়ে যখন মেনে নিচ্ছে, তখন হাতাম ধাতাম, রাগ দেখানো, হাই দেখানো, হ্যাম্পার টেম্পার ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা বুঝি। কোনো সুযোগ নাই, এগুলোর কোনো সুযোগ নাই। অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী। কোন আক্কেলে, যদি এটি বলে থাকেন, কোন আক্কেলে এই প্রস্তাবে এই শর্ত আরোপ করলেন যে তাদেরকে এসি গাড়িতে আদালতে নিয়ে যাবে, আবার এখানে দিয়ে যাবে? অবশ্যই তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করতে হবে, তাদের পায়ে ডান্ডা বেরি পরিয়ে। যে অপরাধ তারা করেছে, মাত্রাহীন অপরাধ, এই অপরাধের কোনো মাত্রা নাই, একটা গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যাকারীকে জামাই আদর করে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হবে না? আল্লাহ আর বাঁচি না। অবশ্যই তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করতে হবে, তাদেরকে ডান্ডা বেরি পরিয়ে, পিছনে হ্যান্ডকাপ পরিয়ে, পিছনে 2 হাত পিছমুড়া করে বেঁধে তাদেরকে আদালতে তোলা হবে এবং আনা হবে। এটিই বাংলাদেশের মানুষের প্রাণের দাবি। বাংলাদেশের মানুষ এটি দেখতে চায়। শুধু বাংলাদেশের মানুষ না, এই ঘটনার ফুটেজ, এই ছবিগুলো সারা পৃথিবী ছড়িয়ে দেওয়া হবে, সারা পৃথিবীর মানুষ দেখবে। আর সারা পৃথিবীর যারা এরকম জালেম আছে, স্বৈরাচার যারা আছে, স্বৈরাচারের দোসর যারা আছে, এরকম মেসাকার যারা করেছে, তারা দেখবে আর তাদের জন্য করণীয় কি সেটি তারা নির্ধারণ করবে। আজকে একখান জব্বর খবর নিয়ে এসেছি আপনাদের সামনে। আপনারা অবশ্যই ইতিমধ্যে সবাই জেনে গেছেন। এই যে খবরটা আমি আপনাদেরকে আজকে শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের ডক্টর জাহেদুর রহমান, জাহেদ টেক নামে যিনি একটি ইউটিউব চ্যানেল চালান, এবং জাহেদুর রহমান দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি তিনি কিন্তু এই স্বৈরাচারের বিরুদ্ধে বা স্বৈরাচার পতনে তিনি অনেক বড় ভূমিকা রেখেছেন। এর জন্য তাকে আমাদের ধন্যবাদ দিতেই হবে, আমাদেরকে তার প্রশংসা করতেই হবে, তার অনেক বড় ভূমিকা রয়েছে। কিন্তু আমাদের এই ভালো মানুষগুলো যারা একসময়
নিজেদেরকে ভালো মানুষই দেখিয়েছে, এরা হঠাৎ করেই শেখ হাসিনা পালিয়ে যাবার পরে কেন যেন তারা তাদের যে মুখোশের আড়ালে তারা নিজেদেরকে লুকিয়ে রেখেছিল, সেই মুখোশ ছেড়ে, সেই খোলস ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু করে এবং তাদের আসল চেহারা আস্তে আস্তে প্রকাশ হতে শুরু করে। যেমন প্রথম যার চেহারাটা উন্মুক্ত হয়েছে তিনি হলেন শাহেদ আলম, যাকে বিরানি আলম নাম দেয়া হয়েছে এখন। এই বেচারা দেখেছি তার মানসিক দৈন্যতা, তার চিন্তার যে বৈকল্য, এগুলো আমরা দেখেছি বেশ কিছুদিন ধরে আমরা দেখে আসছি। তো এত নিচে নামা তো উচিত না, আমরা তো এই সমস্ত লোকগুলোকে শ্রদ্ধার আসনে রেখেছিলাম, কিন্তু সামান্য কিছু স্বার্থ হাসিলের জন্য এইভাবে কালোকে সাদা বলা আর সাদাকে কালো বলা, এটি তো কোনো মানুষের কাজ হতে পারে না, কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। সুতরাং এখন যেটি মনে হচ্ছে আদতেও তারা ভালো ছিল না, আসলে ক্ষণিকের জন্য মানুষকে ধোঁকা দেবার জন্য তারা হয়তো মুখোশ পরেছিল মাত্র। যাই হোক, জাহেদুর রহমান বেশ কিছুদিন ধরে দেখছি তিনি বিএনপির একজন নেতা, প্রচন্ডভাবে বিএনপির রাজনীতির সাথে জড়িত। পূর্বে কি করতেন সেটা আমরা জানি না, তিনি বামপন্থী রাজনীতি করেন শুরু থেকেই, প্রচন্ড বাম ঘরানার, এবং তিনি ইসলামকে এত বেশি ঘৃণা করেন যে সম্প্রতি তিনি জামাত ইসলাম সম্পর্কে একটি কথা বলেছেন, যখন জামাতকে স্বাধীনতা বিরোধী, রাজাকার এগুলো বলে আর ঘায়েল করা যাচ্ছিল না, তখন তিনি জামাতের বিরুদ্ধে নতুন একটি বয়ান তৈরি করলেন যে জামাত ইসলাম যদি মুক্তিযোদ্ধাও হয় তবু আমি তাদেরকে সাপোর্ট করি না। চিন্তা করতে পেরেছেন? তার এই কথার মাধ্যমে কিন্তু পরিষ্কার যে তিনি আসলে মূলত ইসলাম বিদ্বেষী, ইসলাম তার প্রধান শত্রু। আমাদের দেশের বামপন্থী যারা, প্রত্যেকেরই একই সমস্যা। জামাত ইসলাম এদের কাছে কোনো ফ্যাক্টর নয়, মুক্তিযুদ্ধ এদের কাছে কোনো ফ্যাক্টর নয়, এদের মূল টার্গেট হচ্ছে ইসলাম। ইসলাম যার নামের সাথে আছে তাদেরকে তারা যে কোনোভাবে ঘায়েল করার চেষ্টা করবে। এরাই, এই বামপন্থীরা 1968 সালে 25শে আগস্ট তারা তৎকালীন ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদের সাথে একটি যৌথ বিবৃতি দিয়েছিলেন। তখন ছাত্র ইউনিয়নের তথা বামপন্থী যে সমস্ত নেতা ছিল তারা, যে জামাত ইসলাম পাকিস্তানের অস্তিত্বে বিশ্বাস করে না। বুঝতে পারছেন? এরপরে আবার স্বাধীনতার পরে সেই জামাত ইসলামকেই পাকিস্তানপন্থী বলে তারা ঠাওরানো শুরু করলো। তো জাহিদুর রহমান সেটাই বলেছে। তো আমরা দেখেছি জাহিদুর রহমানের কার্যক্রম সম্প্রতি, তিনি প্রচন্ডভাবে জামাতের বিরোধিতা শুরু করেছেন, এবং বিরোধিতা রাজনৈতিকভাবে বিরোধিতা যদি বুদ্ধিমত্তার সাথে অপোজ করা যেতেই পারে, এটি দোষের কিছু নয় এবং এটি অবশ্যই করতে হবে, কিন্তু এটি করতে গিয়ে যদি অন্য কোনো সততার আশ্রয় নেওয়া হয়, শত্রুতার পর্যায়ে যদি নিয়ে যাওয়া হয়, তাহলে এটা প্রচন্ড খারাপ। এটিকে তখন আর সুস্থ রাজনীতি বা ভালো মানুষই বলা যায় না। তো আমরা দেখেছি জাহিদুর রহমান এই কাজটি করেছেন, জামাত ইসলামকে শত্রু বানিয়ে ফেলেছেন। এবং এই যে বিএনপি এবং ছাত্রদল, ছাত্র শিবিরকে, জুলাই আন্দোলনের অন্যতম একটা স্টেক হোল্ডারকে ক্রমাগতভাবে সেই হাসিনার বয়ান তাদের উপরে চাপিয়ে দিয়েছে। হাসিনা যা বলে জামাত শিবিরকে কুপকাত করেছিল, যা বলে তাদেরকে ঠেঙিয়েছিল, এই বয়ানগুলোই বিএনপির মুখে নতুন করে শোভা পায়। এইগুলো বিএনপির মুখে কারা তুলে দিয়েছিল? এই জাহেদুর রহমানরা, এই শাহেদ আলমরা, এই ফাহাম আব্দুল সালামেরা, এই আব্দুল নূর তুষারেরা, এরাই তুলে দিয়েছিল। তো বিএনপি তার ফলও পাচ্ছে, হারে হারে টের পাচ্ছে। যাই হোক, তো জাহেদুর রহমান টক শোতে যখন এত বড় গলায় জামাত ইসলামের লেগাসি নিয়ে তিনি প্রশ্ন তুলেন, জামাত ইসলাম ক্ষমতায় আসলে শরিয়া আইন বাস্তবায়ন করবে, চালু করবে, এটা নিয়ে তিনি ঘোর আপত্তি জানান জামাতকে, এটা নিয়ে তিনি ঘায়েল করার চেষ্টা করেন। এবং সম্প্রতি তিনি আবার বলেছেন যে ছাত্র শিবির ঢাকাতে ডাকসুতে জিতেছে, কিন্তু তারা তাদের ম্যানিফেস্টো, তাদের কনস্টিটিউশনের কাছে তারা হেরে গেছে। কি যুক্তি চিন্তা করেছেন যে কারণ কি? কারণ তাদের ম্যানিফেস্টোতে, তাদের সংবিধানে তো নারী নেতৃত্ব নাই, নারীদেরকে সামনে আনার কোনো কথা নেই। তো তারা তো নারীদেরকে সামনে এনেছে, নারীদেরকে নির্বাচন করিয়েছে। একটা মানুষ কথা বলার আগে আসলে এই মানের লোকগুলো একটু চিন্তা ভাবনা করে কথা না বললে এটি আসলে বড়ই দৃষ্টিকটু, বড়ই বেমানান। যাই হোক, এই জাহেদুর রহমানের একটি ভিডিও বেশ কিছুদিন ধরে আমরা দেখছি, রুমিন ফারহানার সাথে বিএনপির নেত্রী
রুমিন ফারহানার সাথে তার কিছু গুটু গুটু এগুলো আমরা দেখছি, ওগুলো দুষ্টু দুষ্টু কথা আর কি, এগুলো